নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 14 নম্বর স্কুলটির প্রশ্নোত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের প্রথম থেকে 13 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে লিস্টটি চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। আমি আজকে এই ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 14 নম্বর স্কুল দুটির নাম হলো শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 5, 4 না 7? কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে বলেছে, তার মানে 5টা হয়ে গেল ভাজক। তাহলে ভাজক ভাগশেষ হতে পারে, তাহলে কি ভাজকের থেকে ভাগশেষটা ছোট হবে সবসময়। তাহলে যদি 5 ভাজক হয় তাহলে 5-এর ছোট সংখ্যা এখানে 4 আছে, তাহলে ভাগশেষ কত হয়ে যাবে? 4। 5 জোড়া কলা সমান 11টি, 10টি না 12টি? 1 জোড়া সমান 2টি, 5 জোড়া সমান 5 2 10টি। 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায় 45, 40 না 50? 5 8 40। ভাগশেষ সমান ভাজ্য ভাজক ভাগফল অপেক্ষা ছোট হয়। ভাগশেষ ভাজক অপেক্ষা ছোট হয়। এই চিত্রটিকে বলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র না ত্রিভুজ? আয়তক্ষেত্র। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাই জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না মৌলিক সংখ্যা? বিজোড় সংখ্যা 3 লিখলাম, তার সঙ্গে 1 যোগ করলে কত পাচ্ছি? 4। 4টা কি সংখ্যা? 4টা জোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাই জোড় সংখ্যা। 7 জোড়া কলা 12টি, 13টি না 14টি? 1 জোড়া সমান 2টি, 7 জোড়া সমান 7 2 14টি। এই চিত্রটিতে বাহুর সংখ্যা 3টি, 4টি না 5টি? এটা ত্রিভুজ। এই চিত্রটিতে বাহুর সংখ্যা 3টি। 9 বার 5 ঘর লাফালে পাওয়া যায় 40, 45 না 50? 5 9 45। কটি 10 টাকার নোটে 100 টাকা হয়? 8টি, 9টি না 10টি? 10 10 100, তাহলে 10টি। বিজোড় সংখ্যাটি হলো 47, 50 না 52? 50 আর 52 সংখ্যাটি জোড় সংখ্যা, 47 সংখ্যাটি বিজোড় সংখ্যা। দুয়েরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ভাগ 7 সমান 4, এই দুটো আমরা গুণ করলেই আমরা ভাজ্যটা পেয়ে যাব। তাহলে 4 সাথে কত হয়ে যাবে? 28। 28 ভাগ 7 সমান 4, 4 সাথে 28। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা? 10 জোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা। 10 আর 7 যোগ করে কত হচ্ছে? 17। তাহলে জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 11 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? এটা আগে পৃষ্ঠাটিতেও করে নিলাম, 3 বার। 3 থেকে 9 হচ্ছে 10, 11 2 পাশে করে দেখাচ্ছি তাও বিয়োগটা। 11 থেকে 3 বাদ দিলে হবে 8, 8 থেকে 3 বাদ দিলে হবে 5, 5 থেকে 3 বাদ দিলে হবে 2। 2টা ছোট 3 থেকে, তাহলে আর বিয়োগ করা যাবে না। কবার হলো? 1 বার, 2 বার, 3 বার। তাহলে 11 থেকে 3 বিয়োগ করা যায় 3 বার। কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হতে হবে। কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হতে গেলে অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে। বিজোড় সংখ্যা গুণ জোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা? বিজোড় সংখ্যা 7, জোড় সংখ্যা 4, 4 সাথে কত হয়? 28। 28 সংখ্যাটি জোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা গুণ জোড় সংখ্যা সমান জোড় সংখ্যা। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা একটি বর্গক্ষেত্রের বাহুর সংখ্যার থেকে ড্যাশ হয়।
একটি ত্রিভুজের বাহুর সংখ্যা একটি বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা থেকে কম হয়। কারণ একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কত? 3 আর একটি বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা 4, তাহলে ত্রিভুজের বাহুর সংখ্যাটি কম, তাই ত্রিভুজের বাহু সংখ্যা একটি বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা থেকে কম হয়। ড্যাশ ভাগ 8 সমান 25, এই দুটো গুণ করলে পেয়ে যাবো 5 8 40 শূন্য, হাতে রইল 4, 8 2 16 আর 4 20, কত হয়ে যাচ্ছে? 200। 200 ভাগ 8 সমান 25। তোমার দুই হাত মিলিয়ে ড্যাশ জোড়া আঙুল থাকে। দু হাতে কটা আঙুল আছে? 10টি। তাহলে জোড়া মানে আমরা কি জানি? দুটো। তাহলে 2 এর সাথে 10 ভাগ করলে পেয়ে যাবো 5 দুগুণে 10, তাহলে 5 জোড়া আঙুল থাকে। 9 গুণ 8 সমান ড্যাশ, 9 গুণ 8 সমান কত হবে? 8 9 72। 13 থেকে 4 বিয়োগ করা যায় ড্যাশ বার, 13 থেকে 4 বিয়োগ করা যায় 3 বার। যাবো 5 6 7 8 9 10 11 12 13, 9, আবার 4 দিয়ে বিয়োগ করবো, যাবো 5 6 7 8 9, আবার 4 দিয়ে বিয়োগ করবো, 1 কবার হলো? 1 2 3। তিনেরটা বলেছি জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা গুলি বেছে নিয়ে লেখো। 83 52 75 97। এখানের মধ্যে দেখো 52 সংখ্যাটি হয়ে যাবে জোড় সংখ্যা, কারণ 52 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে 52 সংখ্যাটি হয়ে যাবে জোড় সংখ্যা। আর 75 97 এই দুটো হয়ে যাবে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আর 83টাও হয়ে যাবে বিজোড় সংখ্যা। আমি তাও তোমাদের খাতায় বিয়োগ ভাগটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। দেখো 83 সংখ্যাটিকে 2 দিয়ে যদি ভাগ করা হয়, 4 2 8, 3টা নেমে যাবে, 2 1 2। দেখো ভাগশেষ থেকে যাচ্ছে, তাই 83 সংখ্যাটি বিজোড় সংখ্যা। 52টাকে যদি 2 দিয়ে ভাগ করলি, 2 2 4, 5 থেকে 4 বাদ দিলে হবে 1 2 নামবে, 6 2 12, দেখো মিলে যাচ্ছে, তাহলে 52 সংখ্যাটি হয়ে গেল জোড় সংখ্যা। 75 সংখ্যাটি 3 2 6, 1 5 নামবে, 7 2 14, ভাগ শেষ থেকে যাচ্ছে, তাহলে 75 সংখ্যাটি হয়ে যাবে বিজোড় সংখ্যা। আর 97, 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে 1, 7 নামবে, 8 2 16, দেখো এটাও ভাগ শেষ থেকে যাচ্ছে, এটাও হয়ে যাবে বিজোড় সংখ্যা। তাহলে 52 সংখ্যাটি জোড় সংখ্যা, 83 75 আর 97 সংখ্যাটি বিজোড় সংখ্যা। তারপরে 4 অঙ্কটা বলেছে নির্দেশ মতো যোগফল বিয়োগফল নির্ণয় করো। দেখো এখানে শূন্য আছে, শূন্য নেমে যাবে, 5 আর 2 যোগ করলে হবে 7, 70 পয়সা হয়ে গেল। 7 আর 5 12, 2 হাতে রইল 1, 3 আর 2 5 আর 1 6, কত হয়ে গেল? 62 টাকা 70 পয়সা। দেখো অথবা দিয়ে বিয়োগ দেওয়া আছে 9 টাকা 70 পয়সা, 3 টাকা 80 পয়সা। দেখো এখানে 70টা 80 থেকে ছোট, তাহলে আমাদের কি করতে হবে? 9 টাকা থেকে 1 টাকা ধার নিতে হবে, 8 টাকা হয়ে যাবে। আর 1 টাকা সমান যেহেতু 100 পয়সা, 100 দিয়ে 70টাকে আমরা যোগ করব, তাহলে 170 হয়ে গেল। এবার বিয়োগটা করব, দেখো 0 8 9 10 11 12 13 14 15 16 17 9, 3 থেকে 8 বিয়োগ করে দেখো 8 থেকে 3 বাদ দিলে কত হবে? 5 থেকে 4 5 6 7 8, কত হয়ে গেল? 5 টাকা 90 পয়সা। তারপরে 5এরটা বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগ করো, ভাগশেষ নির্ণয় করো। 51 ভাগ 5 আর অথবা দিয়ে দেওয়া আছে 707 ভাগ 7, এটা দুটো খাতায় করে লিখে নিচ্ছি, দেখুন। দেখো লিখে নিয়েছি 51 ভাগ 5, 5 1 5, 1 নামবে, 0 হয় 0। তাহলে এখানে ভাজ্য কোনটা? 51, ভাজক কোনটা? 5, ভাগফল কোনটা? 10, ভাগশেষ কোনটা? 1। অথবা দিয়ে দেওয়া ছিল 707 ভাগ 7, 7 1 7, 0 নামবে, 0 হয় 0, 7 নামবে, 7 1 7। ভাজ্য 707, ভাজক 7, ভাগফল 101, ভাগশেষ কিছু নেই মানে 0। তারপরে 6টা বলেছি গুণ করো। দেখো আমি গুণটা মুখে মুখে করে দিচ্ছি, তোমরা করে নিও। 4 5 20 0, হাতে রইল কত? 2, 3 4 12 আর 2 14, 4 হাতে রইল 1, 4 2 8 আর 1 9, 940। 7টা বলেছে নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো, যে কোনো 5টি আমি 6টি করে দেখাচ্ছি। একটি ঘুড়ি বিক্রেতা
এটি ঘুড়ি বিক্রেতা 125টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন? দেখো, এটা তোমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির যে নিয়ম সেই নিয়মেও করতে পারো, আবার একবারই করে দিচ্ছি। দেখো আমি 125 আর 6, 5 7 শূন্য, হাতে রইল 3, 6 দুগুণে 12, 12 আর 3 15, 5, হাতে রইল 1, 6 1 6 1 7, কত হচ্ছে? 750 টাকা। এবার কি বলেছিল দেখো, উত্তরটা কি লিখবো? তিনি মোট কত টাকা পেয়েছেন? অতএব লিখবো তিনি মোট 750 টাকা পেয়েছেন। তারপরে খয়েরটা বলেছে দার্জিলিং থেকে 8 পেটি কমলা লেবু এসেছে, প্রত্যেক পেটিতে 72টি কমলা লেবু আছে, তাহলে মোট কতগুলি কমলা লেবু এসেছে? দেখো খয়ের অঙ্কটা করে দেখাচ্ছি। এক পেটিতে বলেছিল 72টি কমলা লেবু এসেছে, তাহলে লিখে দেবো এক পেটিতে আছে 72টি কমলা লেবু। আর কি বলেছিল? এরকম কটি পেটি আছে? 8টি, তাহলে 8 পেটিতে আছে কটি? 8-এর সাথে গুণ করতে হবে, 8 2 16 6, হাতে রইল 1, 7 8 56 আর 1 57, 576টি কমলা লেবু। অতএব লিখে দেবো 8 পেটিতে 576টি কমলা লেবু এসেছে। গয়ের অঙ্কটা বলেছে রুবির কাছে 112টি লজেন্স আছে, সে তার 8 জন বন্ধুর মধ্যে সেগুলো সমান ভাগ করে দিল, প্রত্যেকে কতগুলি করে লজেন্স পাবে? কি করতে হবে? ভাগ করতে হবে। 112 ভাগ 8, 112 8, 8 1 8, 8 9 10 11, 3 2টা নামবে, 4 8 32। তাহলে প্রত্যেকে কতগুলি করে লজেন্স পাবে? অতএব প্রত্যেকে 14টি করে লজেন্স পাবে। তারপর ঘরেরটা বলেছে দিদিমণি ক্লাসে 152টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 6টি করে খাতা দিলেন, তিনি কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? এটাও ভাগ করতে হবে। 152 ভাগ 6, 6 2 12, 318 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 2 12 হবে, 5 থেকে 2 বাদ দিলে হবে 3, 2 নামবে, 5 6 30, 2 ভাগশেষ থেকে যাচ্ছে। আমাদের দুটি প্রশ্ন বলেছিল যে তিনি কতজনকে খাতা দিতে পারবেন, অতএব লিখে দেব তিনি 25 জনকে খাতা দিতে পারবেন। আর একটা বলেছিল যে কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে, 2টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। তারপরে ওয়ার অঙ্কটা বলেছে বাবা 80 টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার আনাজ এবং 35 টাকার মাছ কিনলেন, বাবার কাছে এখন কত টাকা পড়ে রইল? দেখো লিখে নিয়েছি। আলু কিনলেন 20 টাকা, আনাজ কিনেছেন 20 টাকা 50 পয়সা, মাছ কিনেছেন 35 টাকা। তাহলে এবার তিনটে কি করতে হবে? যোগ করতে হবে। 0 5 নেমে যাবে, 5টা নেমে যাবে, 3 আর 5 আর 2 7, তাহলে কত হচ্ছে? 75 টাকা 50 পয়সা। এটা মোট খরচ হয়েছে। তিনি আলু, আনাজ এবং মাছ কিনেন। এবার বাবা কত টাকা নিয়ে বাজারে গেছিলেন? 80 টাকা নিয়ে বাজারে গেছিলেন। তাহলে লিখবো বাবা বাজারে গেছিলেন 80 টাকা 00 পয়সা নিয়ে, আর খরচ করলেন কত? 75 টাকা 50 পয়সা। দুটো কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো এবার কি করব? উপরে তো কোনো পয়সা নেই, 00 পয়সা, তাহলে 80 টাকা থেকে আমরা ধার নেব। এখানে 1 টাকা ধার নিয়ে নিলাম, 80 টাকা হয়ে গেল, তাহলে 1 টাকা ধার নিলে এখানে 100 পয়সা হয়ে যায়। 50 থেকে 100 পয়সা কি করবো? বিয়োগ। 5 থেকে 10 5, 5 থেকে 9 4, 7 সাথে মিলে গেল 0।
তাহলে কত হয়ে গেল? 4 টাকা 50 পয়সা। তাহলে অতএব কি লিখে দেবো? বাবার কাছে এখন কত টাকা পড়ে রইল? অতএব বাবার কাছে এখন 4 টাকা 50 পয়সা পড়ে রইল। ছয়ের অঙ্কটা বলেছি 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলি পেয়ারা রইল। এই অঙ্কটা আমি অনেকগুলি পৃষ্ঠাতে করিয়ে দিয়েছি। এটাও ভাগ করতে হবে। দেখো ভাগটা করে দেখাচ্ছি। 705 7 7 একে 7, 0 নামবে, 0 খাই 0, 5 নামবে, যেহেতু 5টা 7 থেকে ছোট তাই 0 খাওয়াতে হবে 5। এবার কি বলেছিল যে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, অতএব দিয়ে লিখে দেবো প্রত্যেক বস্তায় 700টি পেয়ারা 100টি পেয়ারা রাখা হলো। বস্তার বাইরে কতগুলি পেয়ারা রইল? বস্তার বাইরে 5টি পেয়ারা পড়ে থাকবে। আশা করছি আমি তোমাদের সকল অঙ্কগুলি বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।